আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব গরম গরম দুটি খবর আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথম খবরটা একটু দেই আগে। ভারতের খবর ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছে গেছে। ককরোচ জনতা পার্টি সংসদ ভবন দখল করতে গিয়েছিল। সংসদ ভবন থেকে নরেন্দ্র মোদী এবং তার দলবল বের হয়ে শেখ হাসিনার মতো পালিয়ে গেছে। অনুমান করা যাচ্ছে বাংলাদেশের পরিণতি ভারতেও ঘটতে যাচ্ছে। বারবার কিন্তু ভারতকে সতর্ক করা হয়েছিল যে শেখ হাসিনা হচ্ছে একটা কুপা, সে যেখানে যাবে এই ধরনের ঘটনাই ঘটবে। ভারত তো শোনে নাই আমাদের কথা, শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এখন পরবর্তী ঠেলা সামলাও। ককরোচ জনতা পার্টির যে অবস্থা, আন্দোলনের যে অবস্থা, সব কিছু দেখে শুনে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটবে এবং তারা এই মোদী সরকারের পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরবে না। আমরা ভারতের পরবর্তী কার্যক্রম এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং দেখছি, আপডেট আপনাদেরকে জানাবো। এখন দ্বিতীয় যে গরম খবরটি আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেইখানে চলে যাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আজ সারাদিন আমি যখন এই ভিডিও করছি, অর্থাৎ 21শে জুলাই 2026, সারাদিন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে এবং এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা খুব মজা করে ব্যবহার করেছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সাতক্ষীরা 4 আসনের জামাতের যিনি এমপি, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, তার একটি ভিডিও ক্লিপ আপনারা সবাই দেখেছেন। ভিডিওটা আমাদেরও নজরে এসেছে, আমরাও দেখেছি। এখানে কয়েকটা অসামঞ্জস্যতা আমাদের চোখে পড়েছে। প্রথম কথা হচ্ছে, ভিডিওটা যে বা যারাই করেছে, গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। যদিও মেয়েটি 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তাদের বিয়ে হয়েছে এই চলতি বছরের 17ই জুন। এ ব্যাপারে কাবিননামাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রীর বাবা অর্থাৎ তার বর্তমান শ্বশুর এবং গাজী নজরুল ইসলাম তিনি নিজেও একটি বিবৃতি দিয়েছেন। আর ভিডিওতে আমরা যে কথোপকথন এবং তাদের যে চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে আমাদের কাছে এটি মনে হয়েছে যে হ্যাঁ, এটি আসলে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, তাদের বিয়ে হয়েছে। কাবিননামাটাও এটা ফ্যাক্ট চেক পরীক্ষা করে দেখেছে, তার সঠিকতার প্রমাণ পেয়েছে। সুতরাং ওই মারিয়ম বেগম গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যেখানে গিয়েছিলেন, অনেকেই বলছেন আপনারা হোটেল রুমটার যে অবস্থা আমরা দেখলাম ভিডিওতে, ওই ভিডিওর উপরে 2023 সাল লেখা। আসলে এটা 2023 সাল নয়, এই 2023 সাল লেখা দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা এডিট করা। কারণ যে ভিডিওতে 2023 সাল লেখা, সেইখানেই কিন্তু গাজী নজরুল ইসলামের যে আইডি কার্ড সেটি পড়ে আছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ। তার মানে জাতীয় সংসদ সদস্য তার 2023 সালে তিনি ছিলেন না, তিনি হয়েছেন এই 2026 সালের 12ই ফেব্রুয়ারির পরে। সুতরাং এটি যে একেবারে রিসেন্ট, এতে কোনো সন্দেহ নেই। আর ভিডিওর উপরে 2023 সাল লেখা, তার মানে ওইটা এডিট করা হয়েছে। কিন্তু এই ভিডিওটার সত্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, এটা সত্য। এখন গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী তিনি বলছেন তার বর্তমান শ্বশুরের অফিসে তিনি গিয়েছিলেন এবং সেখানে তারা 1.5 ঘন্টার মতো অবস্থান করেছিলেন। কিন্তু আমরা রুমের যে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, তাতে এটি প্রমাণ হয় যে আসলে ওইটা কোনো অফিস কক্ষ ছিল না, ওটা নিশ্চয় কোনো রুম। তবে হ্যাঁ, ওইটা নিশ্চয় কোনো আত্মীয় স্বজন বা যে কোনো পরিচিত মানুষের বাড়ি হবে ওইটা। কারণ 2 বার ওই রুমের বাহির থেকে মেয়েটিকে ডাকা হয়েছে, মেয়েটি তাদের সাথে কথা বলে আবার রুমের ভিতরে এসেছে, এগুলো কিন্তু দেখা গেছে। সুতরাং পারিবারিক বা পরিচিত মহল ছাড়া এটা সম্ভব নয়। হ্যাঁ, মেয়েটি রেসপন্স করছে বাইরের লোকজনদের আহ্বান এবং তারপরে আবার এসে তার হাজবেন্ডকে তিনি সময় দিচ্ছেন, কথা বলছেন, গল্প করছেন, আবার যাচ্ছেন। তার মানে বাইরে যারা আছে তারা এলাও করছে যে তার ভিতরে একটা ছেলে এবং একটা মেয়ে আছে, এটা কিন্তু তারা এলাও করছে। আর এই এলাওটা কখন করে? নিশ্চয় যখন তাদের কাছে পরিচিত একটা পরিবেশ তৈরি থাকে, তখন কিন্তু এই এলাওয়ের ব্যাপারটা আসে। তবে গাজী নজরুল ইসলাম তিনি ওই সময় ভোরকে গিয়ে তিনি বলেছেন যে না, এটা আমাদের ভুল হয়েছে।
আমরাও বলি গাজী নজরুল ইসলাম তিনি ভুল করেছেন। আর যে ভুলটা তিনি করেছেন, এই ভুলের কারণে তার রোকনিয়াত পদও যেতে পারে, তার দলের সদস্য পদও যেতে পারে। এখন দলের সদস্য পদ গেলে তিনি কি আর এমপি থাকতে পারবেন? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেন আর দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে তার আর ওই সংসদ সদস্য পদ থাকে না, ওটা চলে যায়। এখন জামাত ইসলাম যদি তাকে দল থেকে বহিষ্কার করে, তাহলে তো তার সংসদ সদস্য পদও বাতিল হয়ে যাবে। সংসদ সদস্য পদ যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই আসনে শূন্য হবে, ওই আসনে আবার নির্বাচন হবে। নির্বাচন হলে যে পরিস্থিতি, তাতে মনে হয় না জামাত ইসলাম ওইখানে আর জয়লাভ করবে, কারণ বিএনপি এখন আর জামাত ইসলামকে জয়লাভ করতে দেবে না, আর কোনো জায়গায় দেবে না। সুতরাং জামাত ইসলাম ওই আসনটা স্থায়ীভাবে হারানোরও একটা সম্ভাবনা রয়েছে। এখন এই যে 68 বা 77 যাই বলি, এখান থেকে আর একটা আসন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, জামাত ইসলাম কি তাকে দল থেকে বহিষ্কার করবে? এইখানে আমাদের একটু অবজারভেশন আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, যেহেতু এই মেয়েটির সাথে তার বিবাহ হয়েছে এবং তার বৈধ স্ত্রী, তার বড় স্ত্রীও সেটা স্বীকার করেছে, বর্তমান যে দ্বিতীয় স্ত্রীর বাবাও সেটি স্বীকার করেছে, এবং যে কাবিননামাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে, সেখানেও তার বড় স্ত্রীর স্বাক্ষর রয়েছে, মেয়ের বাবার স্বাক্ষর রয়েছে, মেয়েটির স্বাক্ষর রয়েছে। সুতরাং তাদের ভিতরে যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, এটি কিন্তু প্রতিষ্ঠিত সত্য, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। এবং যেহেতু এই ব্যাপারে সন্দেহ নাই, তাহলে তিনি তো কোনো অন্যায় কাজ করেন নাই। যদি তিনি বিবাহ বহির্ভূত কোনো অন্যায় করতেন, এরকম অসামাজিক কার্যকলাপে তিনি যদি লিপ্ত হতেন, তাহলে তার দলীয় পদ যেতে পারত, দলীয় সদস্য পদ বাতিল হতে পারত। কিন্তু যেহেতু সেটা নয়, তিনি বৈধ একটি কাজই করেছেন, বাট সামাজিকভাবে যেটা দেখতে মনে হচ্ছে যে অবৈধ, এবং তিনি এখানে লুকোচুরির আশ্রয় নিয়েছেন। এই লুকোচুরির আশ্রয় তো তার নেওয়া দরকার ছিল না। যেহেতু তিনি লুকোচুরির আশ্রয় নিয়েছেন, বিবাহ করেছেন, গোপন রেখেছেন, কাউকে জানান নাই, এখন এই ঘটনা ফাঁস হবার পরে এখন তিনি স্বীকার করছেন, আগে কেন স্বীকার করেন নাই? এখন এই যে আগে তিনি স্বীকার করেন নাই, গোপন রেখেছেন, তার মানে তার ভিতরে ওই হ্যাডম ছিল না। তিনি যে বিবাহ করেছেন আরেকটি, হতে পারে অসংখ্য মানুষ বিয়ে করছে না, মুস্তাক তিশাকে বিয়ে করে নাই, তাদের বয়সের পার্থক্যটা তো অনেক। তাহলে এখানে তিনি তো বিয়ে করে কোনো অন্যায় করেন নাই, কিন্তু গোপন করলেন কেন, গোপন রাখলেন কেন? তাদের বৈবাহিক সম্পর্কটা যে তিনি গোপন রেখেছেন, এটা একটা অন্যায়। মেজর ডালিম একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি বলেছেন যে যেহেতু বিয়ে করেছেন এটা তার অন্যায় নয়, কিন্তু তিনি এই যে বিবাহটা গোপন রেখেছিলেন, তার মানে প্রকাশ করার তার হ্যাডম ছিল না। ঘটনাটা ঘটার পরে এখন স্বীকার করছেন, এই জন্য তার যে শাস্তি হওয়া উচিত, তার অন্য কোনো কিছু না, সংসদ সদস্য পদ যাওয়া উচিত না, দল থেকেও তাকে বহিষ্কার করা উচিত না। তবে এই যে সাময়িকভাবে দলের লোকজন, নেতাকর্মীরা যে একটু বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়লো, দলও যে একটি বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়েছে, এর জন্য এই গাজী নজরুলকে দলীয় অফিসে ডেকে নিয়ে গিয়ে ওকে 30টা দৌড়া মারতে হবে। এটা কিন্তু মেজর ডালিম বলেছে, 30টা দৌড়া মারতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে এটি আসলে অমূলক নয়, কারণ তিনি এই ধরনের একটা বেকুব মার্কা সিদ্ধান্ত কেন নিলেন? এর আগে কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন মাওলানা মামুনুল হক। তিনি তার দ্বিতীয় স্ত্রী নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন, আওয়ামী লীগের লোকজন সেখানে আগে থেকেই ওত পেতেছিল এবং এটা প্রি প্ল্যান্ড ছিল, ধরিয়ে সেখানে ধরে তারা একটা হেনস্থা করেছে। মাওলানা মামুনুল হকের ব্যাপার এবং এই গাজী নজরুলের ব্যাপার দুটো কিন্তু একই বিষয়, একেবারে দুটো সেম সেম। এখানেও কিন্তু ষড়যন্ত্রের আলামতি পাওয়া যায়। কারণ ওই যুবকরা বলছে, যারা গ্রেপ্তার করেছে, যারা তাদেরকে রেড দিয়েছে, তারা বলছে যে আপনাকে অনেকদিন ধরে আমরা ধরার টার্গেটে ছিলাম, আপনি মাঝে মাঝে এখানে আসেন। তার মানে কি? তার মানে তিনি মেয়েটিকে নিয়ে মাঝে মাঝে হয়তো এখানে যেতেন, মগবাজারে যে জায়গাটা। তার মানে এরা হয়তো যখনই দেখেছে বয়সের একটা পার্থক্য দেখেছে, এদের ভিতরে সন্দেহ জেগেছে। তো যখন এই যুবকরা তাকে আটক করলেন, তাহলে গাজী নজরুল ইসলামের তখন উচিত ছিল, সে তো এমপি, তার ভিতরে যদি ওই হিম্মতটা থাকতো, তার ভিতরে যদি জোর থাকতো, তাহলে তিনি কি করতেন? সাথে সাথে তার পরিচয় দিতেন, যাই তোমরা কেন আমাকে এখানে ডিস্টার্ব করছো, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছি, তোমরা কারা, তোমরা এইখান থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। যেহেতু তিনি সংসদ সদস্য,
তার প্রোটোকল কিন্তু সব জায়গায়, যেখানেই তিনি যাবেন, তিনি প্রশাসনের কাছে যখনই তার পরিচয় দিয়ে সহযোগিতা চাইবেন যে আমি অমুক জায়গায় আছি, আমাকে কিছু মানুষ এরকম উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আপনারা আমাকে উদ্ধার করুন, আমাকে সহযোগিতা করুন, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ছুটে গিয়ে তাকে রক্ষা করতেন অগ্রাধিকার ভিত্তিতে, কারণ তিনি একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু তিনি তা করেন নাই, বরং তিনি বলছেন যে যে যুবকরা তাকে আটক করেছিল বা তাকে বিভিন্ন কৈফিয়ত চাচ্ছিল, তাদেরকে তিনি 1 লক্ষ টাকাও দিয়েছেন। 1 লক্ষ টাকা দিয়ে তাদেরকে ঠান্ডা করেছেন, পরে তারা তাদেরকে সসম্মানে সেখান থেকে যেতে দিয়েছে। কেন আপনি কেন তাদেরকে 1 লক্ষ টাকা দিলেন? এই 1 লক্ষ টাকা আপনি তাদেরকে 5 লক্ষ টাকা দেন, অসুবিধা নেই, যেহেতু আপনি এমপি মানুষ, আপনি তাদেরকে খুশি হয়ে আরো দেন। কিন্তু ওই মুহূর্তে আপনি যে বিপদে পড়েছেন, আর এটা যে আপনার উপরে আরোপিত, চাপিয়ে দেয়া, এটার জন্য তো আপনার আগে আইনের আশ্রয় নিয়ে আপনার নিজে আগে ফ্রেশ হওয়া দরকার ছিল, তারপর আপনি তাদের টাকা দেন, অসুবিধা নেই তো। কিন্তু তিনি এটা করেন নাই। তাহলে এইটা না করার কারণে তিনি একটা বেকুপি করেছেন, তার মানে তার ভিতরে কোনো দুর্বলতা ছিল। এই বেকুপি করার কারণে মেজর ডালিমের ওই শাস্তিটা আমাদের কাছে মনোপুত হয়েছে। তাকে ডেকে জামাতের অফিসে ডেকে নিয়ে গিয়ে 30টা দৌড়া মারেন, মারলে এরা মানুষ হবে, এদের বোধ বুদ্ধি জাগ্রত হবে, এরা হুঁশে ফিরবে। এরা এখন হুঁশে নাই, কোথায় কি করতে হবে, কখন কোন সিদ্ধান্ত নিতে হবে, কখন কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না, এই নত্যবিধান সত্যবিধান জ্ঞানের তাদের প্রচন্ড অভাব রয়েছে। যে অভাবটা দেখা দিয়েছিল মামুনুল হকের, সেই একই অভাব দেখা দিয়েছে এই গাজী নজরুল ইসলামের। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।